ওয়েলকাম স্টুডেন্ট, আজকের আমরা অ্যাক্টিভিটি টাস্ক 1 যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটি টাস্কের উপর যে প্রশ্নগুলো ছিল গণিতের সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে অ্যাক্টিভিটি টাস্কে আমাদের গণিতের 3টে সেট দেওয়া ছিল, আমরা আজকের প্রথম সেটটা নিয়ে আলোচনা করব। তারপরে নেক্সট ভিডিওতে দ্বিতীয় সেট এবং তারপরের ভিডিওতে তৃতীয় সেট নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম সেটের যেটা প্রথম প্রশ্ন সেটা কি আছে দেখো, বলছে ax স্কোয়ার bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা তোমাদের পরিচিত একটা ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ, স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। বীজদ্বয় বলতে দুটো বীজ সমান হবে সেই শর্তটা লিখতে বলছে। এবার তোমরা পড়েছিলে যে এই সমীকরণটা সমাধান করলে কি পাও, শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সমীকরণটা সমাধান করলে তোমরা এটা পাও, এটা পড়েছিলে শ্রীধর আচার্যের সূত্রে দ্বিঘাত সমীকরণে, তাই তো? এখানে এই রুটের ভিতরে যে জিনিসটা আছে কোনটা আছে, এই যে এইটা, মানে এই জায়গাটা রুটের ভিতরে যেটা আছে কি আছে, বি স্কোয়ার মাইনাস 4ac। এই রাশিমালাটার একটা নাম আছে, নামটা কি, নিরূপক। নিরূপক কি বললাম, এটাকে কি বলি আমরা, এই রাশিমালাটাকে নিরূপক বলি, ইংরাজিতে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। যদি এই সমীকরণের বীজদ্বয় সমান হয় তখন এই নিরূপকের মানটা শূন্য হতে হবে। কি বললাম, যদি সমীকরণের বীজদ্বয় সমান হয় তবে নিরূপকের মানটা 0 হতে হবে। নিরূপক যদি 0 না হয় তবে সমান হয় না, কারণ নিরূপকের মানটা তুমি এখানে 0 পুট করো, দেখো এক্স এর সিঙ্গেল মান পেয়ে যাচ্ছে, মানে বীজ দুটি সেক্ষেত্রে সমান হয়ে যায়। তাহলে আমরা লিখব কি, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি, কি হলে সমান হবে, বললাম কি, যে সমীকরণে যেটা নিরূপক থাকে, মানে এই রাশিমালার মানটা কি হতে হবে, 0 হতে হবে, তবেই তোমার বীজ দুটো সমান হবে। তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, তবেই সমীকরণের বীজ দুটো সমান হবে, এটাই শর্ত। ক্লিয়ার? তাহলে কি বললাম, এই যে সমীকরণ, এটা সমাধান করলে আমরা যেটা পাই তার রুটের ভিতরে যে রাশিমালাটা থাকে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা কি বলি, নিরূপক বলি। যদি নিরূপকের মান 0 হয় তবেই সমীকরণের বীজ দুটো সমান হয়। ক্লিয়ার? চলো এবার তাহলে নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখি। দ্বিতীয় অঙ্কটা কি বলছে, যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, ব্যাসার্ধটা কত, 10 সেন্টিমিটার। ওই বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 12 সেমি, জ্যার দৈর্ঘ্য কত, 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত। কি বললাম, যে একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া, জ্যার দৈর্ঘ্য দেওয়া, তোমাকে বার করতে হবে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব। অঙ্কটা করার আগে একটু যদি ছবি এঁকে নিই আমরা, ধরো এই আমার একটা বৃত্ত, এই বৃত্তের কি কি বলা রয়েছে, একটা জ্যা বলা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের কেন্দ্র রয়েছে, কেন্দ্র থেকে জ্যার দূরত্বটা আমাদের বার করতে হবে। ক্লিয়ার? কি বললাম, কেন্দ্র থেকে জ্যার দূরত্বটা আমার বার করতে হবে। আর কি দেওয়া রয়েছে, বৃত্তের একটা ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধটা এই এঁকে নিলাম, হলো। বৃত্তের কেন্দ্রটাকে আমি বললাম সি, ঠিক আছে, জ্যাটা নাম দিলাম এবি, সি ফর সেন্টার, তাই সি নাম দিলাম। আর এই যে দূরত্ব বলতে লম্ব দূরত্বকেই বোঝানো হয়, ঠিক আছে। তাহলে এটা লম্ব, মানে এই কোণের মানটা কত হবে, অবশ্যই 90 ডিগ্রি। আচ্ছা, এই পয়েন্টটার নাম দিলাম আমি ডি। ক্লিয়ার? তাহলে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কি কি দেওয়া রয়েছে এবার লক্ষ্য করো। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ কোনটা এখানে, বিসি, এটার মান তাহলে কত, 10 সেমি। ক্লিয়ার? আচ্ছা, আর কি বলা রয়েছে, জ্যার দৈর্ঘ্য 12 সেমি, জ্যাটা মানে এবি, পুরো জ্যাটার দৈর্ঘ্য কত হবে, 12 সেন্টিমিটার। ক্লিয়ার? কিন্তু তোমরা উপপাদ্যই শিখেছো, বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য ছিল সেখানে কি বলা ছিল একটু মনে করিয়ে দিই, যে বৃত্তের কেন্দ্র থেকে তার জ্যার উপরে যদি লম্ব আঁকা হয় তাহলে সেই লম্ব কি করে, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম,
যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপরে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত, মানে জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে ডি বিন্দুটা হচ্ছে আসলে এ বি এর মধ্যবিন্দু। তা এই ডি বিন্দুতে যদি এ বি রেখাটা সমান দুই ভাগে ভাগ হয় তাহলে 12 সেন্টিমিটারটা দুটো টুকরো হয়ে যাবে, মানে 6 করে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? যেটার বিডির মান হবে 6, আমার এডির মানটাও 6, অর্থাৎ এই বিডিটা হবে কার অর্ধেক? পুরো এ বি জ্যার অর্ধেক। ক্লিয়ার? আচ্ছা, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই দূরত্বটাকে বার করা, এই দূরত্বটাকে বার করা, মানে লম্ব দূরত্ব, মানে সেন্টার থেকে কেন্দ্র থেকে জ্যার দূরত্বটা কত সেটা বার করা। এখন দেখো, এটা যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি বলেছি দূরত্ব বলতে লম্ব দূরত্বকে বোঝানো হয়, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এই সিডিবি বা বিসিডি যে ত্রিভুজটা, সেটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা তো জেনেই থাকি যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কী হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তাই এখানে দেখো আমার অতিভুজ হচ্ছে 10, আচ্ছা লম্ব কোনটা? লম্ব সিডি। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিডি, যার মান কত অলরেডি জানা গেছে 6। এই সমীকরণের সমাধান করলেই তাহলে আমি সিডির মান পেয়ে যাব। আর ওটাই আমার কাছে জানতে চেয়েছে যে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত। ক্লিয়ার হলো অঙ্কটা? এবার তাহলে আমরা করি, একটু লিখে করবেন, মার্কস 2তে দিলে একটু লিখে করতে হয়। কীরকমভাবে করবো দেখো তাহলে, যে প্রদত্ত বলে আগে কি কি দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, ধরি শ্রীকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কি কি দেওয়া? প্রথমে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বিসি সমান সমান কত? 10 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং জ্যাটা কি এখানে আমার এ বি, এর দৈর্ঘ্য কত বলে রেখেছে? জ্যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তাহলে সেটা লিখলাম 12 সেমি। ক্লিয়ার? এবার আমার বার করতে হবে কি এই সিডিটা। তা সিডিটা কি সেটার পরিচয় দিতে হবে। সিডি হচ্ছে সিডি লম্ব এ বি, সিডিটা এ বি এর উপর লম্ব। তাহলে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কি হবে? সিডি। তাহলে অতএব কেন্দ্র থেকে জ্যার দূরত্ব হচ্ছে আমার সিডি, এটাই আমাকে বার করতে হবে। ক্লিয়ার? সিডির মানটা বার করতে হবে। তা আমরা দেখো, যেহেতু এ বিটা জানি, আমার সিডি বার করতে গেলে বিডিটা জানতে হবে, কারণ বিডিটা তো আমি এখানে রাফলি তোমাদের বলে দিয়েছি কিভাবে এলো। এই 6টা আসছে কি করে একটু বলে নাও। তাহলে আমি লিখবো কি করে দেখো, যে ত্রিভুজ এখানটায় কি লিখবো দেখো, ত্রিভুজ, কোন ত্রিভুজ? বিডিসি। তাহলে ত্রিভুজ বিডিসি এর কি কি জানতে পেরেছি আমরা? বিসিটা জানি, বিসি সমান সমান কত হবে? বিসি সমান সমান 10 বলাই রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, বিডিটা সমান বিডিটা হচ্ছে হাফ অফ এবি, হাফ অফ এবি মানে কত হবে? হাফ ইন্টু তোমার 12 মানে 6 সেন্টিমিটার। কেন এটা হাফ করলাম? কারণটা তোমরা পাশে লিখে দেবে, যে যেহেতু সিডি লম্ব এবি, এবার আমরা জানি যে লম্বরেখা কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব টানলে সেই লম্বরেখাটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই জন্য আমি জ্যার অর্ধেকটা নিয়ে নিলাম হলো বিডি। ক্লিয়ার? আচ্ছা, এখন অতএব বলে এটা তো একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে লিখব সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে পাই, বিডিসি থেকে কি পাই দেখো, বিডিসি থেকে পাই অতিভুজটাকে, তাহলে বিসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বটাকে সিডি আর ভূমিটাকে বিডি, এটা স্কোয়ার। এটা কোন সূত্র অনুযায়ী? পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী, উপপাদ্য অনুযায়ী। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা কি করব? বিসির মানটা বসিয়ে দিই, বিসিটা 10, সিডিটা বার করতে হবে, আর বিডিটা আমার 6। একটু ঘুরিয়ে লিখছি, সিডি স্কোয়ার প্লাস
6 স্কোয়ার করলে 36 আর এদিকে 10 স্কোয়ার করলে 100, বা সিডি স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36, বা সিডি স্কোয়ার ইকুয়াল টু পেলাম 64, বা সিডি ইকুয়াল টু তাহলে কী হবে √64। পাশে একটু লিখে দেবে, যেহেতু সিডি গ্রেটার দেন 0 তাই আমি পজিটিভ মানটা অ্যাকসেপ্ট করেছি, কারণ এখানে যখন রুট করি তখন প্লাস মাইনাস দুটো মান নিতে হয়। নেক্সট আমি কী করবো, সিডি ইকুয়াল টু 64 কার রুট 8 √ 64। তাহলে অতএব আমার উত্তরটা কত এলো, যে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব হবে আমার কত 8 সেন্টিমিটার। তাহলে কি লিখব, কেন্দ্র থেকে বৃত্তটির কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত 8 সেন্টিমিটার। পরিষ্কার হলো? কি করলাম অঙ্কটায় লক্ষ্য করো, প্রথমে যেটা দেওয়া ছিল একটা বৃত্ত আমি ধরে নিয়েছি সিকেন্দ্রীয় একটা বৃত্ত, যার ব্যাসার্ধটা কি দেওয়া আছে, ব্যাসার্ধ বিসি হচ্ছে 10 সেন্টিমিটার এবং জ্যা এবি হচ্ছে 12 সেন্টিমিটার। আর আমরা এটা লম্ব টেনে নিয়েছি, কারণ দূরত্ব বলেছে মানে সেটা লম্বই বোঝানো হয়। তাহলে সিডি লম্ব এবি। এবার কেন্দ্র থেকে তাহলে জ্যার দূরত্ব হবে সিডি। আচ্ছা, এবার ত্রিভুজ বিডিসি এর, আমি তো এটা একটা সমকোণী ত্রিভুজ বুঝতে পারছি, এর বিভিন্ন বাহুগুলো বার করে নিই। বিসির মানটা দেওয়াই ছিল 10। আচ্ছা, আর বিডিটা হাফ অফ এবি, এবির হাফ। কেন হাফ? কারণ সিডিটা এবির উপর লম্ব, আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব টানলে সেই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সেই জন্য এবির অর্ধেক করে আমরা বিডির মানটা বার করে নিলাম। এবার তাহলে সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে কি পাবো, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেখানে অতিভুজ বলতে বিসি, তাহলে বিসি স্কোয়ার প্লাস লম্ব বলতে আমার সিডি স্কোয়ার, আর ভূমি বলতে বিডি স্কোয়ার। এবার বিসির মান ছিল 10 তাই 10 বসলাম, সিডির মান বার করতে হবে আর বিডির মান 6। এবার এখান থেকে আমরা কি করলাম, এটা ঘুরিয়ে লিখলাম, সিডি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 36 আর 10 স্কোয়ার 100, এটা লিখে দিলাম। তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু পেলাম আমরা 64। তাহলে সিডি ইকুয়াল টু কী হবে, স্কোয়ারটাই পারে গেলে রুট করতে হয়, তাহলে সিডি ইকুয়ালস টু পেলাম 8। 64 রুট করলে কত হয় 8। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব আমরা কত পেলাম 8 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা কি বলছে, যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। দুটি ঘনকের আয়তনের অনুপাতটা কত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। এবার এই অঙ্কটা করতে গেলে আমাদের একটু জানতে হবে যে একটা ঘনক কি হয়। ঘনক আমরা পড়েছি যে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, ধরো এই একটা আমার ঘনক, এর প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকটার আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে ধারের দৈর্ঘ্যের কিউব, মানে বাহুর কিউব, ঠিক আছে, আয়তনের কিউব। আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি ঘনকের, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার বা 6 ইন্টু ধারের স্কোয়ার। যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকটার আয়তনের সূত্র কি এ কিউব, আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু এ স্কোয়ার। আমাদের দেখো এখানে দেওয়া রয়েছে দুটো ঘনকের আয়তনের অনুপাত, এখানে দুটো ঘনক রয়েছে, তাদের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে 1:8। আমাদের বার করতে হবে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তা ঘনকের লক্ষ্য করো, যদি ধারের দৈর্ঘ্য না জানা থাকে তাহলে কিছুই বার করা যাবে না, মানে বাহুর দৈর্ঘ্য যদি না জানা থাকে। তাহলে আমি লিখে নিচ্ছি যে ওটাই আগে ধরে নিই, যে ধরি ঘনক দুটির প্রথমটির ঘনক দুটির ধারের দৈর্ঘ্য যথাক্রমে কেন বললাম, দুটো আছে, তাহলে প্রথম আর দ্বিতীয় যথাক্রমে এ একক এবং বি একক। ক্লিয়ার? দুটো ঘনক যেহেতু, তাই প্রথমটার ধারের দৈর্ঘ্য নিলাম এ একক আর দ্বিতীয়টার ধারের দৈর্ঘ্য কি নিলাম বি একক। এবার দেখো আমাদের কি বলছে, আয়তনের অনুপাত, তাই তো। তাহলে লিখি যে প্রদত্ত ঘনক দুটির আয়তনের অনুপাত কত আছে 1:8। আয়তনের অনুপাত কত 1:8। এবার তাহলে আমরা কি লিখতে পারি, দেখ ঘনক দুটির আয়তনের অনুপাত 1:8, তা প্রথম ঘনকটা ধারের দৈর্ঘ্য কি এ, তাহলে তার আয়তন কি হবে এ কিউব। আবার দ্বিতীয় ঘনকটার ধারের দৈর্ঘ্য কত বি, তাহলে তার আয়তন কি হবে বি কিউব। তাহলে এই দুটো আয়তনের অনুপাতটা বলছে কার সমান 1:8 এর সমান।
ক্লিয়ার হলো? এবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, a কিউব বাই b কিউব সমান তাহলে 1/8, ক্লিয়ার? বা a বাই b এর হোল কিউব সমান আমরা কি লিখতে পারি, 1/2 তার হোল কিউব। এবার সূচক নিয়মে অনুযায়ী এই পাওয়ার দুটো ক্যান্সেল হয়ে যাবে সেম বলে, তাহলে a বাই b সমান 1/2। কেন? কারণ আমরা সূচকে পড়েছি a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি b টু দি পাওয়ার m হয় তবে a ইকুয়াল টু b হবে, এটা আমরা পড়েছি, তাই না? সেই অনুযায়ী এটা হলো। তারপরে আমরা দেখো কি লিখতে পারি, তাহলে কোনাকুনি গুণ করলে 1 আর b গুণ করলে b, আর এদিকে 2a, তাহলে b ইকুয়াল টু আমরা কি পেলাম, 2a পেলাম। এইটা আমরা পেলাম। আমাদের বার করতে হবে কি, ঘনক দুটো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এবার লিখি, অতএব ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বলে দুটো ঘনক আছে, দুটো ঘনক। তাহলে প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য কি ছিল, a, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 6a², তাই তো? দ্বিতীয় ঘনকটা কি, বাহুর দৈর্ঘ্য b, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 6b²। এই দুটোর কি অনুপাতটা সেটাই বার করতে বলছে, সেটা লিখলাম। তাহলে দেখো 6 ক্যান্সেল হলে a²/b², এটা লেখা যায়। এরপর আমরা দেখো এখানে b ইকুয়াল টু কী পেয়েছি, 2a, তাহলে b এর জায়গায় 2a বসিয়ে দেবো, a² b এর জায়গায় বসলাম 2a তার হোল স্কোয়ার, তার মানে কী হবে, a²/4a², 2 এর স্কোয়ার করলে 4 আর এর স্কোয়ার a², তাহলে কত হচ্ছে দেখো, a² ক্যান্সেল হয়ে গেলে 1:4। পরিষ্কার হলো কি বললাম? আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। আমার দুটো ঘনকের কথা বলা ছিল, ঠিক আছে? দুটো ঘনক, তাহলে আমি দুটো ঘনকের ধারের যে দৈর্ঘ্যগুলো ছিল তার একটার ধরলাম a আর অপরটার ধরলাম b। তাহলে ধারের দৈর্ঘ্য দুটো কী কী ধরলাম, a এবং b। প্রশ্নতে বলা আছে তাদের আয়তনের অনুপাতটা 1:8। তাহলে তাদের আয়তন বলতে প্রথমটার আয়তন a কিউব, দ্বিতীয়টার আয়তন b কিউব। কেন? কারণ এই যে আয়তনের ফর্মুলাটাই ছিল এটা, যে আয়তন ইকুয়াল টু ধারের দৈর্ঘ্য যা হবে তার কিউব, তাই জন্য a³/b³, সেই মানটা কার সমান 1:8। এবার অনুপাতটাকে তুলে দিলে আমরা যদি ভাগ আকারে লিখি তাহলে কি পাই, a³/b³ = 1/8। সেখান থেকে আমি এটাকে লিখতে পারি a/b এর হোল কিউব, আর এদিকে 1/8টাকে লিখলাম 1/2 এর হোল কিউব। কেন করলাম এইরকম, যাতে করে এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি। এবার তাহলে কিউব কিউব ক্যান্সেল হয়ে গেল এই ফর্মুলা অনুযায়ী। দেখো এটা সূচকে তোমরা পড়েছিলে যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m হয় তবে a ইকুয়াল টু b হবে। এখানে পাওয়ার দুটো সেম, তাই ক্যান্সেল হয়ে গেল। সেখান থেকে ক্রস গুণ করে পেলাম b ইকুয়াল টু 2a। এই জিনিসটা আমার কাজে লাগবে। কিভাবে? দেখো আমাদের বার করতে হবে কি, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাদের অনুপাত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি, 6a²। তাহলে প্রথমটার ক্ষেত্রফল 6a² আর দ্বিতীয়টার হবে আমার কি, 6b²। ক্লিয়ার? দ্বিতীয়টার কি হবে, 6b²। এবার 6 ক্যান্সেল হয়ে গেল অনুপাত আছে বলে, তাহলে পেলাম কি, a²/b²। এবার আমরা দেখো b ইকুয়াল টু 2a করে রেখেছি, তাহলে b এর জায়গায় 2a বসিয়ে দিলাম। তাহলে কি পাবো, a²/2 এর হোল স্কোয়ার করলে 4a², a² ক্যান্সেল হয়ে গেলে 1:4। তাহলে এরপর নেক্সট অঙ্কটাতে আমরা চলে আসি। নেক্সট অঙ্কটার দিকে দেখো কি বলছে, এটা যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। কত টাকার, 400 টাকার ক বছরের, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে দেওয়া নেই কি, সুদের হারটা দেওয়া নেই, ওটা তোমাকে বার করতে হবে। তা আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধির একটা ফর্মুলা পড়েছিলাম, কি মনে করো, সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়ালস টু পড়েছিলাম p × 1 + r/100 হোল পাওয়ার n। এটা পড়েছিলাম, এইটা আমার ফর্মুলা, এটা মনে রাখতে হবে তোমাদের। এই অঙ্কটা করতে গেলে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলাটা ছিল সেটা মনে রাখতে হবে। সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়ালস টু কি, p × 1 + r/100 হোল পাওয়ার n। তাই এখানে p বলতে কি, প্রিন্সিপাল মানে তোমার মূলধনটাকে বোঝানো হয়, আর r হচ্ছে সুদের হার, আর n হচ্ছে সময়, তাই তো? তা এখানে সেইগুলো কি কি আছে আমাদের আগে দেখে নিতে হবে। কি কি আছে, 400 টাকার, তার মানে p এর মান হচ্ছে 400, সমূল চক্রবৃদ্ধির মান 441, মানে
টাকাটা কত হচ্ছে 441, আর ক বছর মানে এন এর মানটা বলে দিয়েছে 2। বার করতে হবে কি এই আর এর মানটা, মানে সুদের হারটা বার করতে হবে। তা আমরা কি করব দেখো, যেগুলো দেওয়া আছে সেটা লিখে নিই আর সুদের হারটাকে ধরে নিই। তাহলে ধরি চক্রবৃদ্ধি সুদের হার কত R%, ঠিক আছে, এটা ধরে নিলাম। চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত R%, এটা আমি ধরে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে 400 টাকার R% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে বলো তো? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 400 টাকার, মানে পি টাকার R% হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি এটা যদি হয়, তাহলে এখানে পি বলতে কত 400, তাহলে 400 ইন্টু 1 প্লাস আর বলতে আর আছে, R/100 হোল পাওয়ার কত n বলতে টাইমটা এখানে কত, টাইমটা হচ্ছে 2 বছর, তাহলে এখানটা আমার 2, এত টাকা। বোঝা গেল কি বললাম, যে 400 টাকার R% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে কি হবে, এইটা হবে। এটা কোথায় থেকে পেলাম, এই ফর্মুলাটা, সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটা ছিল সেই অনুযায়ী। ক্লিয়ার? এবার এই সমূল চক্রবৃদ্ধির পরিমাণটা তো আমার আর ধরে এইটা এলো, কিন্তু এটা ওরা বলে দিয়েছে কত 441। তাহলে আমরা শর্তানুযায়ী কি লিখতে পারি, যে এই মানটা 441-এর সমান। তাহলে কত হবে, 400 ইন্টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 441। ক্লিয়ার? বা 1 প্লাস R/100 হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 441/400, বা 1 প্লাস R/100 ইকুয়াল স্কোয়ারটা কি হবে, দেখো রুট করতে পারো, তা আমি রুটই করে দিচ্ছি, স্কোয়ারটা পড়ে গেলে রুট হয় 441/400, তাই তো। আর পাশে লিখে দেবে যেহেতু আর গ্রেটার দেন 0, তাই টোটাল রাশিমালাটার মান পজিটিভ হবে, তাই আমরা পজিটিভ মানটাই অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা, বা 1 প্লাস R/100 ইজ ইকুয়াল টু, এটা রুট করলে 441-এর রুট কত হয়, 21 হয়। 21 441 দেখবে, 21-এর স্কোয়ার কত হয় 441, ওই জন্য আমরা 441-এর রুট করলে কত পেলাম 21, আর 400 রুট করলে কত পাবো 20 পাবো। এটা করে দেখবে তোমরা, 400-র বর্গমূল আর 441-এর বর্গমূল, বা R/100 সমান আমরা কি পাবো 21/20 মাইনাস 1, বা R/100 সমান দেখো পাবো 20, এখানে 21 মাইনাস 20 কে 20, তাহলে R/100 সমান পাচ্ছি আমি 1/20। R/100 কত পেলাম 1/20। সেখান থেকে তাহলে R ইকুয়াল টু কত হবে 100/20, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 5, তাহলে আর এর মান আমি কত পেলাম 5। তাহলে বার্ষিক সুদের হার কত হবে 5%। তাহলে লিখবো কি, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। ক্লিয়ার? কি করলাম দেখো, অঙ্কটা খুব ইজি অঙ্ক, একটু ভালো করে বুঝতে হবে যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমার 441 বলাই ছিল। বার করতে হবে কি যে সুদের হারটা কত, তা আমরা প্রথমে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত ধরে নিলাম, আর ধরে নিলাম, নিয়ে তাহলে 400 টাকার R% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এটা দাঁড়ায়, সেই মানটা কার সাথে সমান, এই সমূল চক্রবৃদ্ধি 441, তাই শর্তানুযায়ী এটার সাথে 441 সমান করলাম। 400টায় পারে গেলে ভাগ হয়ে গেল, তারপরে স্কোয়ারটা পারে আসলে রুট করে দিলাম, তারপরে আমি কি করলাম, রুট করলে 21/20, এবার ক্যালকুলেশন করলাম, করে আর এর মান আমরা কত পেলাম 5। নেক্সট 5-এর অঙ্কটা, একটা অনুপাতের অঙ্ক, অনুপাত সমানুপাত চ্যাপ্টারে বলছে যে x 12 y আর 27 ক্রমিক সমানুপাতি হলে, মানে এই 4টে সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি মানে ব্যাপারটা আমি বলে দিই, যদি আমার 3টে সংখ্যা ক্রমিক সমানুপাতি বলে, ধরো ABC যদি ক্রমিক সমানুপাতি, আমাদের কি লিখতে পারি এখান দিয়ে, মনে রাখবে প্রথম ইস্টু দ্বিতীয়, মানে প্রথম দুটো অনুপাত, এবার যেটা দিয়ে শেষ করছো তুমি সেটা ইস্টু আবার পরের সংখ্যাটা লিখতে হবে, এইটা হবে। আবার যদি আমার 4টে সংখ্যা দেয় ABCD, এরা যদি ক্রমিক সমানুপাতি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল, আবার দ্বিতীয়টা দিয়ে শুরু করতে হবে, মানে B/C, মানে যেটা দিয়ে তুমি শেষ করছো সেটা দিয়েই শুরু করতে হবে। আবার C দিয়ে শেষ হয়েছে, আবার C দিয়ে শুরু করবো, C/, তাহলে D। এই যতক্ষণ না শেষ নাম্বারটা আসছে ততক্ষণ তোমার অনুপাতগুলো লিখে যেতে হবে।
তা আমার এখানে যেটা আছে, এখানে কি আছে যে এক্স 12 ওয়াই 27 সংখ্যা চারটি ক্রমিক সমানুপাতিতে আছে। ক্রমিক সমানুপাতি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি বলতে পারি, যেটা বললাম প্রথম দুটো x/12, তাহলে কি দিয়ে শেষ হচ্ছে 12, তাহলে 12 দিয়ে শুরু করো, 12 আবার তারপরেরটা 12 পরেরটা ইজ ইকুয়াল, আবার যেটা দিয়ে শেষ হলো y, তাহলে y আবার তারপরেরটা 27, এটা লেখা যায়। ক্লিয়ার? নেক্সট অনুপাতগুলো ভাগ আকারে ভেঙে দাও, 12/y ইকুয়াল টু তাহলে পাবো y/27, এটা 1 নাম্বার। ক্লিয়ার হলো তো? আমার বার করতে হবে কি x এবং y এর মান। এবার দেখো লক্ষ্য করে এইটুকু যদি তুলি, এই দুটোকে যদি সমান করি, তাহলে এখানে দেখো শুধু y 8 নাম্বার আছে, তাহলে এখান থেকে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে লিখবো যে 1 থেকে পাই কি পাই এখান দিয়ে 12/y ইজ ইকুয়াল y/27 হলো। নেক্সট কোনাকুনি এবার তুমি গুণ করে দাও, y² ইকুয়াল টু তাহলে কী হবে 12 × 27 বা y² ইজ ইকুয়াল 12টাকে দেখো লিখছি 3 × 2 × 2 হলো। আর 27টাকে লিখছি কী করে লিখলাম, 12 মানে ভাঙো, 3 × 4 = 12, 2 2, তাহলে 3 × 2 × 2 তাই 12 হলো। আর 27টা কী লেখা যায় বলো, 3টে 3-এর গুণ, 3 × 3 = 9, 3 × 9 = 27। কীভাবে করলাম, 27 ভেঙে নেবে অসুবিধা হলে, হলো 3টে 3, তাহলে তাই 3টে 3-এর গুণ লিখলাম। এবার তাহলে y ইকুয়াল টু কী হবে, √3 × 2 × 2 × 3 × 3 × 3 বা y ইকুয়ালস টু পাশে লিখবে যেহেতু y > 0। আচ্ছা নেক্সট আমরা কি করব, দেখো এখানে দুটো 2-এর জন্য একটা 2 আসবে, আচ্ছা দুটো 3-এর জন্য একটা 3, আবার দুটো 3-এর জন্য ফের একটা 3, তাহলে y ইকুয়াল টু কত হবে, 3 × 3 = 9, 9 × 2 = 18, y এর মান আমরা পেলাম কত 18। এবার আবার তাহলে এই সমীকরণের এই প্রথম দুটোকে তুললে দেখো ওখানে x আছে, x এর মানটা পেয়ে যাবে y এর মান বসিয়ে দিলে। কীরকম, আবার 1 থেকে পাই কি পাই, প্রথম দুটো পদকে সমান করছে, x/12 ইকুয়াল 12/y বা x/12 ইজ ইকুয়াল 12/y এর মানটা তো আমার জানা আছে কত 18, সেটা বসিয়ে দিলাম, পাশে লিখবো যেহেতু y = 18, এটা আমরা অলরেডি আগেই বার করে রেখেছি। বা x ইকুয়াল টু তাহলে কত হবে 12/18 × 12, এবার 6 দিয়ে কাটো, 6 দিয়ে 2, 6 দিয়ে 3, 3 দিয়ে 12কে কাটলে 4, তাহলে x ইকুয়াল টু কত পেলাম 4 × 2 = 8। তাহলে আমার x আর y দুটোর ভ্যালু পেয়ে গেলাম। কীভাবে করলাম দেখো, x12 y27 সংখ্যা চারটি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হলে আমি কি বলেছি, প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল দ্বিতীয় ইস্টু তৃতীয় ইকুয়াল তৃতীয় ইস্টু চতুর্থ, মানে যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়েই অনুপাতটা পরের অনুপাতটা শুরু হবে আর তারপরেরটা বসবে। দেখো x/12 লিখলাম, কোনটা দিয়ে শেষ হয়েছে 12, তাই 12 দিয়ে আবার শুরু করলাম, শুরু করে 12-র পরের নাম্বারটা বসালাম, আবার যেটা দিয়ে শেষ হয়েছে y সেটা দিয়ে শুরু করলাম, শুরু করে y এর পরের নাম্বারটা বসালাম, হলো। তারপর অনুপাতগুলোকে ভাগ আকারে লিখলাম, লেখার পর 1 থেকে কি পাই, প্রথমে এই দুটোকে তুলবে, কারণ এইখানে দেখো x শুধু y যুক্ত রাশি আছে, আমি যদি প্রথমেই এটা তুলতাম তাহলে দেখো x y গুণফল আকারে আসতো, আমি আলাদা করে মান বার করতে পারতাম না, তাই প্রথমে এইটা তুললাম, তুলে আমি দুটো ক্যালকুলেশন করলাম, করার পর y এর ভ্যালুটা কত পেলাম 18, হলো। y এর ভ্যালু 18 পাওয়ার পর এইবারে আমি এই অংশটা তুললাম, এটা তুললাম, তুলে ওখানে y এর ভ্যালুটা বসালাম, তাহলে x এর ভ্যালু দেখো আমরা পেয়ে গেলাম 8। ক্লিয়ার হলো? নেক্সট 6 দাগের অঙ্কটা, এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা উপপাদ্যের কথা মনে রাখতে হবে। কি উপপাদ্যটা তোমরা পড়েছো, কোন সংক্রান্ত উপপাদ্যে, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, সমকোণ হয়। মানে এটা যদি বৃত্তের ব্যাস হয়, এবি যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে এই ব্যাসের প্রান্তবিন্দু দুটোর সাথে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু যোগ করলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, অর্ধবৃত্তস্থ কোণ। এই অ্যাঙ্গেলটাকে কি বলি, অর্ধবৃত্তস্থ, কারণ দেখো এটা অর্ধবৃত্ত দ্বারা তৈরি হয়েছে, অর্ধবৃত্তস্থ। এখন এটার নামটা জানার থেকে জরুরি হচ্ছে যে এই কোণের মানটা কত হয়, এই কোণের মানটা হয় 90 ডিগ্রি, এটা তোমাদের মনে রাখতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণের মান কত 90 ডিগ্রি। এই থিওরিটা তোমাদের কাজে লাগবে। তা অঙ্কটা করতে গেলে তোমাদেরকে কিন্তু একটা ছবি আঁকতে হবে,
কিভাবে করব দেখো, অঙ্কটা পড়বো আর আমরা ছবি আঁকবো। প্রথমে দেখো বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সেই বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, অ্যাঙ্গেল ওবিসি 60 ডিগ্রি হলে ওসি এর মান কত? বোঝা গেল না জিনিসটা? আমি ছবি দিয়ে করি। ধরো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র ও, ক্লিয়ার? এইবার এবি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে আমি একটা ব্যাস আঁকি, এবি বৃত্তের ব্যাস হলো। ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তের কেন্দ্র নাম দিয়ে দিয়েছি ও, যার ব্যাস হচ্ছে এবি, এবি ব্যাস এঁকেছি। সি বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু, এই বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দুটাকে সি, ঠিক আছে? বলছি তবে ও বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি, ও বি সি, তার মানে এটা আমার যোগ করতে হবে। এই মানটা ও বি সি, এই মানটা কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি, ক্লিয়ার? এবার বলছে অ্যাঙ্গেল ও সি এ সমান কত? ও সি, তাহলে ওর পরে সি বলছে, তাহলে আমাকে এটাও যোগ করতে হবে, তা তোমরা এটাও যোগ করে নাও। আমাদের বার করতে বলছে ও সি এ, তবে আমি এই অ্যাঙ্গেলটা পাচ্ছি। এই দুটো আমাকে যুক্ত না করলে, ও সি আর এসি যুক্ত না করলে আমার এই অ্যাঙ্গেলটা আসছে না, ক্লিয়ার? তাহলে ও সি এ এটা বার করতে হবে, এইটার মান কত বার করতে হবে, ক্লিয়ার হলো? কি বলা রয়েছে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে এবি আর সি বৃত্তের উপরিস্থিত একটা বিন্দু, অ্যাঙ্গেল ও বি সি এইটার মান 60 ডিগ্রি, তবে অ্যাঙ্গেল ও সি এ এটার মান কত সেটা বার করতে হবে। তা এটা করতে গেলে দেখো আমরা টোটাল সি অ্যাঙ্গেলটা, টোটাল সি অ্যাঙ্গেল, টোটালটা এটা কি? একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটার পুরোটার মান কি হবে? অবশ্যই 90 ডিগ্রি। দেখো আমি যদি শুধু এইটুকুটা জানতে পারি, তাহলে তার থেকে 90 ডিগ্রি থেকে সেটা বাদ দিলে এই অংশটা পেয়ে যাব, ক্লিয়ার? তাহলে আমার টার্গেট হলো এই অ্যাঙ্গেলটা বার করা। লক্ষ্য করো এটা তো বৃত্ত, তার ব্যাসার্ধ কি? ওবি ব্যাসার্ধ, আবার ওসিও একটা ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ ওবিসি এর দেখো দুটো বাহু সমান, তাহলে দুটো কোণ কী হবে? সমান হবে। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এটা 60 ডিগ্রি হলে তাহলে পুরো সি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত হবে? 30, ক্লিয়ার হলো? কী বললাম? যে এটা 60 ডিগ্রি, তাহলে পুরোটা তো 90 ডিগ্রি, তাহলে একটা অংশ 60 হলে অপর অংশটা কত? 90 মাইনাস 60 মানে 30। এটা আমরা লিখে করতে হবে। চলো আমরা করি। প্রথমে কি দেওয়া রয়েছে? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, তাই তো? যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস বলা আছে এবি, হলো? ঠিক আছে। আচ্ছা, এসিবি কোণ, এসিবি অর্ধ বৃত্তস্থ, অতএব কোণ এসিবিটা আমরা বার করে রাখলাম 90 ডিগ্রি, ঠিক আছে? এখন কি দেওয়া রয়েছে? অ্যাঙ্গেল ও বিসি ইকুয়াল 60 ডিগ্রি বলা, তাই তো? অ্যাঙ্গেল ওবিসি এটা দেওয়া রয়েছে 60 ডিগ্রি, এটা লিখলাম। তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজটাতে চলে আসো, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি এর দুটো বাহু তো সমান, ওবি সমান সমান ওসি। কেন? কারণ ওবি আর ওসি দুটোই দেখো বৃত্তের ব্যাসার্ধ, তাই দুটো বাহু সমান। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য এরা সমান, হলো? যদি দুটো বাহু সমান হয়, তাহলে আমরা কি জানি? কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের দুটো কোণ সমান হবে। তাহলে ওবি এর বিপরীত কোণটা কী হবে? ওবির বিপরীত কোণ এই সি, মানে ও সিবি, তাহলে অ্যাঙ্গেল ও সিবি। আর ওসি এর বিপরীত কোণ কী হবে? বি কোণটা, মানে অ্যাঙ্গেল ওবিসি। এই দুটো সমান হবে। এবার ওবিসির মানটা কত? 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওসিবির মানটাও কত? 60 ডিগ্রি। দেখো দুটো বাহু সমান ছিল, তাই এদের বিপরীত কোণ দুটো সমান হলো। কিভাবে করলাম? দেখো আমার ত্রিভুজ তো এই দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটোও কী হয়? সমান হয়। সেই সূত্রটা কাজে লাগালাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখব কি? অতএব যেটা আমার বার করতে বলেছে অ্যাঙ্গেল ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ, এই ও সি এ অ্যাঙ্গেলটা আসলে কি? পুরো সিকোণ থেকে এইটাকে বাদ দিলে, মানে অ্যাঙ্গেল এসিবি থেকে আমি যদি অ্যাঙ্গেল ওসিবি বাদ দিই, তবেই আমার তো এই অ্যাঙ্গেলটা পড়ে থাকে, ওসিএ অ্যাঙ্গেলটা।
বা অসুবিধা হলে তোমরা এভাবেও বুঝতে পারো যে তুমি কোনটা দেখো, কোন এসিবি এটা সমান সমান কি দেখতে পাচ্ছ, এসিবি মানে দুটো কোণের তো সমষ্টি, এইটা আর এইটা, এই দুটোর যোগফল করলে তবে এসিবি কোণটা মানে সি কোণটা পায়। তাহলে এটা সমান কার কার যোগফল, অ্যাঙ্গেল OCA যোগ অ্যাঙ্গেল OCB। পরিষ্কার? এবার দেখো তাহলে এসিবির মান কত, এসিবি অ্যাঙ্গেলটা অর্ধবৃত্তস্থ কোণ কত, 90 ডিগ্রি বসিয়ে দিলাম। OCA অ্যাঙ্গেলটা বার করতে হবে, ওটা ওরকমই থাকলো। আর OCB এটা আমরা বার করে রেখেছি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে ঘুরিয়ে লিখি অ্যাঙ্গেল OCA প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। সেখান থেকে দেখো তাহলে আমরা লিখতে পারি OCA ইকুয়াল টু 90 মাইনাস 60 মানে কত হবে, OCA ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। পরিষ্কার হলো? কিভাবে করলাম অঙ্কটা লক্ষ্য করো যে সি বলা ছিল বৃত্তের উপস্থিত একটা বিন্দু, এবি বৃত্তের ব্যাস, এবার ব্যাসের প্রান্ত বিন্দুর সাথে দেখো সি বিন্দুটা যুক্ত হয়েছে, তাহলে পুরো এসিবি কোণটা কী হবে, একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হলে কোণ এসিবির মান হবে 90 ডিগ্রি, এটা ফার্স্ট পার করে নেবে। নেক্সট বলছে অ্যাঙ্গেল OBCটা 60 ডিগ্রি, অ্যাঙ্গেল OBCটা কত, 60 ডিগ্রি। OBC যদি 60 ডিগ্রি হয়, লক্ষ্য করো এই যে ত্রিভুজটা রয়েছে OBC, এই ত্রিভুজের OB আর OCটা সমান। কেন? কারণ দুটোই দেখো বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এবার দুটো বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজের দুটো কোণ সমান হবে। কোন কোণ দুটো, OBর বিপরীত কোণ, OBর বিপরীত কোণ দেখো OBC ত্রিভুজ, OBর বিপরীত কোণ বলতে সি কোণকে বোঝানো হবে, মানে এই ত্রিভুজের এই তিনটে লেটার থেকে এইটাকে বাদ দাও, দিলে যেটা বলবে। এবার OBC এর সি কোণ বলতে এইটুকুটা, এইটা। আর OC এর বিপরীত কোণ বলতে OBC মানে বি কোণকে বোঝাবে, OC কে বাদ দাও তাহলে কি পড়ে থাকছে, বি, তাহলে বি কোণকে বোঝানো হবে। এবার OCB আর OBC দুটো তাহলে কি হবে, দুটো বাহু সমান হয়েছে, তাহলে দুটো কোণ সমান। কেন? তোমরা দেখো এটা পড়েছিলে এর আগের ক্লাসে, তোমরা 8-এ 7-8-এ পড়েছিলে যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলোর মান কি হয়, সমান হয়। মানে এটা থিটা হলে এটাও থিটা হবে। যাই হোক, সেই অনুযায়ী তোমার এই দুটো কোণ সমান হয়েছে। তাহলে এবার OBCর মানটা আমার দেওয়াই ছিল 60 ডিগ্রি, তাহলে OCBর মানটা আমি কত পেয়ে গেলাম, 60 পেলাম। এবার লক্ষ্য করো যে এই ACB মানে অর্ধবৃত্তস্থ কোণটা, দুটো কোণের যোগফল মানে এই কোণটা আর এই কোণটা, কারণ এই রেখাটা দ্বারা সি কোণ দুভাগে হয়ে গেছে। তাহলে এই কোণটার নাম কি, OCA, আর এই পারের কোণটার নাম OCB। তাহলে ওই দুটোর যোগফল আমি লিখেছি। এবার এসিবির মান তো 90 ডিগ্রি যেহেতু অর্ধবৃত্তস্থ, সেটা বসিয়েছি। আর OCBর মানটা আমরা বার করে রেখেছি 60 ডিগ্রি, সেটা লিখলাম। তাহলে OC এর মানটা দেখো, ঘুরিয়ে লিখলাম একটু, লেখার পর OC এর মানটা পেলাম 90 মাইনাস 60, দ্যাট ইজ 30 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট 7-এর অঙ্কটায় চলে আসি। এটাও একটা ঘনকের অঙ্ক। তা ঘনকের প্রথমেই আমরা প্রথম দিকে একটা ঘনকের অঙ্ক পড়েছিলাম, তাতে আমি তোমাদের দুটো সূত্র মনে রাখতে বলেছিলাম। কি কি? ঘনকের আয়তন আর তার সমগ্রতলের ক্ষেত্রফল। এই অঙ্কটাতে আমাদের শুধু সমগ্রতলের ক্ষেত্রফল প্রয়োজন হবে, ঠিক আছে? তা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে আমরা কোন সূত্রটা পড়েছি, সমগ্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পড়েছে 6a² হয়, তাই তো? সমগ্রতলের ক্ষেত্রফল হয় 6a², যেখানে a হচ্ছে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এখন বা প্রতিটি বাহু বা প্রতিটি ধার কি বলেছে যে এই অঙ্কটাতে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো। কতটা বৃদ্ধি করছে? 50%। বাহুর দৈর্ঘ্য 50%, মানে এটা বাহু, এর দৈর্ঘ্যটা 50% বাড়ানো হচ্ছে। 50% বাড়ানো মানে প্রাথমিক অবস্থায় 100% ধরে নিতে হয়, 50 বাড়ছে, তাহলে 100 প্লাস 50 মানে কত পার্সেন্ট হবে? এখন বাহুটা 150%, মানে আগে যা ছিল তার 150% হচ্ছে বর্তমানের বাহু। মানে প্রাথমিক অবস্থায় 100% থেকে এবার 50% বাড়ছে, তাহলে 100 প্লাস 50 ইকুয়াল টু 150। আচ্ছা, এবার আমরা কি করব, যেহেতু আমার বাহুর দৈর্ঘ্যটা না জানলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল এসব কিছুই, সমগ্রতলের ক্ষেত্রফল বলো বা আয়তন বলো, কোনোটাই বার করা যায় না। তাহলে আমি ঘনকটার বাহুর দৈর্ঘ্যটাকে ধরে নেব, নিয়ে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হয় সেটা লিখব। যে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক। তাহলে অতএব ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে বলো? সূত্র কি? 6a², মানে 6 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক হলো। আচ্ছা, এবার আমরা
কি করব যে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত বাড়াচ্ছে 50%। তাহলে লিখব যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহু একই কথা, ধারের দৈর্ঘ্য 50% বাড়ালে 50% বৃদ্ধি করলে প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে কিভাবে বার করব? এ ছিল, এখন কতটা বাড়িয়েছি 50%, তাহলে এ ছিল মানে 100 ছিল, আরও বাড়িয়েছে কি 50, তাহলে এইটা 150% মানে এ ইন্টু 150/, এটা যোগ করলে কত 150, আর 150% মানে 150/100। ক্লিয়ার? কাটাকুটি করো, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, তাহলে কি পেলাম আমরা 3a/2 এত একক। ক্লিয়ার? বর্তমানে তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য পাচ্ছি এইটা, তাহলে বর্তমানে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? অতএব এখন সমগ্রতলের ক্ষেত্রফল কি সূত্রটা? 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু বা ধারের দৈর্ঘ্যের স্কোয়ার, এটা কত 3a/2, তাহলে এইটার স্কোয়ার এত বর্গ একক, সমান 6 ইন্টু স্কোয়ার করলে দেখো 3 এর স্কোয়ার 9, এর স্কোয়ার করলে এ স্কোয়ার, আর 2 এর স্কোয়ার করলে কত 4, যেহেতু হোল স্কোয়ার আছে তাই প্রতিটার আলাদা আলাদা স্কোয়ার বসলো। এবার কাটাকুটি করো, 2 দিয়ে 2 দিয়ে এটা 3, তাহলে কত হলো 3 9 27 a স্কোয়ার বাই 2। ক্লিয়ার? এত বর্গ একক। এটা কি এখন সমগ্রতলের ক্ষেত্রফল। আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল কত? এইটা, বর্তমানে হলো কত? এইটা। তাহলে আমার ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি পায় সেটা আগে বার করি। তাহলে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, কতটুকু বৃদ্ধি পায় সেটা আগে বার করি। এখন হয়েছে এতটা, আর আগে ছিল কতটা 6 স্কোয়ার, তাহলে সেটা বাদ দিয়ে দেব, এত বর্গ একক। এটা বিয়োগ করলে কত পাবে 27 স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 স্কোয়ার, মানে বিয়োগ করলে দেখো 15 স্কোয়ার/2। ক্লিয়ার হলো? এটা আমরা এখন তাহলে এতটুকু বৃদ্ধি পাই, তাই তো? এবার আমাদের বার করতে হবে কি শতকরা কতটুকু বৃদ্ধি পায়। শতকরা বৃদ্ধির সূত্র কি? বৃদ্ধির পরিমাণ মানে কতটুকু বৃদ্ধি পায় সেটা উপরে লিখতে হয়, বৃদ্ধির পরিমাণ, আর নিচে লিখবে প্রাথমিক পরিমাণ। এখানে ক্ষেত্রফল, তাহলে প্রাথমিক মানে প্রথম অবস্থায় ক্ষেত্রফলটা কি ছিল সেটা ইন্টু 100, এটা হচ্ছে শতকরা বৃদ্ধির সূত্র। তাহলে আমরা এখানে লিখব কি, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কতটা, কি করে বার করব বলেছি, বৃদ্ধির পরিমাণটা উপরে লিখবে। বৃদ্ধি কতটা হয়েছে এখানে এইটা, তাহলে 15 স্কোয়ার/2, এটা বৃদ্ধির পরিমাণ। নিচে লিখবো কি প্রাথমিক পরিমাণ কি আছে 6 স্কোয়ার ইন্টু কি করতে হবে 100। বোঝা গেল? এবার এটা দেখো নিচে কি করব, দেখো এটার নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে আমরা জানি ভাগ করলে জিনিসগুলো উল্টে যায়, তাহলে 15 স্কোয়ার/2 ইন্টু এটা উল্টে গেলে কি হবে 1/6 স্কোয়ার ইন্টু 100, স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, 3 দিয়ে কাটলে এটা 2, 3 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে 100কে কাটলে 50, 2 দিয়ে 50কে কাটলে 25, তাহলে 5 25 125, তাহলে ক্ষেত্রফল শতকরা 125 বৃদ্ধি পাবে, মানে 125 অর্থাৎ 125% বেড়ে যাবে। যেহেতু আমি শতকরা শব্দটা ইউজ করেছি তাই 125 এত বর্গ একক বৃদ্ধি পাবে বলছে। হ্যাঁ, যদি শতকরা কতটা না লিখতাম তাহলে কিন্তু আমাকে 125% লিখতাম। যে শতকরা বৃদ্ধির যদি হার বলতাম, মানে শতকরা বৃদ্ধি না বলে শুধু বলতাম বৃদ্ধির হার, তবে কিন্তু আমার এখানে পার্সেন্টেজ দিতাম। যেহেতু শতকরা শব্দটা আমি ইউজ করেছি তাই আমি আর পার্সেন্টেজ দেব না। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল শতকরা 125 বর্গ একক বৃদ্ধি পাবে। পরিষ্কার হলো? কি করলাম দেখো অঙ্কটাতে, প্রথমে আমি ঘনকটার বাহুর দৈর্ঘ্য ন্যাচারালি এ একক ধরে নিয়েছি, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে 6 স্কোয়ার।
এবার আমাকে বলছে যে ঘনকটার বাহুর দৈর্ঘ্য 50% বাড়ানো হলো। তাহলে বাহুর দৈর্ঘ্য 100 ছিল, 50 বাড়বে, তার মানে এখন হবে 150 মানে 150%। তাহলে আগের যে বাহু তার 150% হচ্ছে বর্তমানের বাহু। তাই জন্য আমি এটাকে এ কে 150% দিয়ে গুণ করলাম। 150% মানে 150/100। সেটা ক্যালকুলেশন করে কি পেলাম, এখনকার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3a/2। এবার তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, 6 ইন্টু এটার স্কোয়ার। সেখান থেকে ক্যালকুলেশন করে ক্ষেত্রফলটা পাচ্ছি বর্তমানে কতটুকু বৃদ্ধি পাবে, এই ক্ষেত্রফল থেকে 6a² বাদ দিলাম, বাদ দিয়ে আমি পেলাম দেখো 15a²/2। এবার সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা তাহলে কতটা বৃদ্ধি পাবে সেটা বার করবো কি, বৃদ্ধির পরিমাণ বাই প্রাথমিক ক্ষেত্রফল। বৃদ্ধি কতটা হয়েছে 15a²/2, প্রাথমিক পরিমাণ আছে 6a², সেটা লিখলাম। এবার এটার নিচে কিছু নেই মানে 1 আছে, আমি কিন্তু প্রথমে এটা লিখেছিলাম। এবার এটার নিচে কিছু নেই মানে 1 আছে ভাবলাম, তাহলে ভাগ হচ্ছে, তাহলে উল্টে যাবে 15a²/2 ইন্টু 1/6a² ইন্টু 100। এবার এটা ক্যালকুলেশন করলাম, কত পেলাম 125। ক্লিয়ার? এবার এই সেটের লাস্ট অঙ্কটা করব। এটা সমাধান করতে হবে, দ্বিঘাত সমীকরণ আছে একটা, দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হবে। একদম প্রথম আমরা শিখেছি ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণের সমাধান। তা এটা অনুশীলনীর অঙ্ক, দেখো কিভাবে করছে, আশা করি তোমরা পারবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা একবার করে, নিজেরা করে তারপর মিলিয়ে নেবে কিভাবে করছে। দেখো প্রদত্ত বলে যে ইকুয়েশনটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 2x + 1 + 3/2x + 1 = 4 হলো। এটা সিম্পলি আমরা যোগ করব। যোগ করলে কি পাবো, লসাগুটা কত হবে, এখানে লসাগুটা আমার 2x + 1। এবার এটা এর সাথে গুণ হবে, একই সংখ্যা গুণ হচ্ছে, তাহলে কি লিখবো আমরা, এটার হোল স্কোয়ার। ক্লিয়ার? কেন, দেখো আমি যদি a + 1/a এরকম থাকতো, তাহলে এ লসাগু এ গুণ করলে কত হয়, a² হয়। তাহলে এখানেও দেখো দুটো একই সংখ্যা, তাই গুণ করে স্কোয়ার লিখলাম, ঠিক আছে। আর এটা 1 বসিয়ে দিলাম, তাহলে এখানটা আমার কি আছে, 3 আছে, তাহলে 3টা লিখলাম। দিস ইকুয়ালস টু আমার কত, 4। পরিষ্কার? নেক্সট এটা এবার হোল স্কোয়ারে ব্রেক করব, করলে কি পাবো, দেখো এখানে হোল স্কোয়ারে যদি ব্রেক করি, 2x এর হোল স্কোয়ার করলে 4x²। পরিষ্কার? তারপরে কি 2ab, a বলতে 2x, b বলতে আমার কত 1। বোঝা গেল তো? 2x এর হোল স্কোয়ার করলে আমরা কি পাই, 2 এর স্কোয়ার 4 আর x এর স্কোয়ার x², সেটাই এখানে লিখেছি। তাহলে 2x এর হোল স্কোয়ার মানে 4x², তারপর 2ab, a বলতে 2x আর b বলতে 1। ক্লিয়ার তো? আচ্ছা, প্লাস 1² প্লাস 3 বাই কত 2x + 1 ইকুয়াল টু কত 4। বা এবার দেখো এগুলো যদি যোগ করি, 4x², এটা 4x আর এটা 1² মানে 1ই হয়, 1 আর 3 যোগ, 4x আর এটা 1 আর 3 যোগ করে কত হয় 4। ক্লিয়ার? আর এদিকে এটা 4 × 2x + 1 হলো। বা এখান থেকে দেখো 4 কমন নিলে x² + x + 1 ইকুয়াল টু 4 × 2x + 1 এটা থাকে। দুদিকেই দেখো 4 আছে, তাহলে 4টা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। গেলে কি থাকছে, x² + x + 1 ইকুয়াল টু 2x + 1। বা x² + x + 1, 2x + 1 এপারে আসলে -2x - 1 হলো। বা এখান থেকে +1 - 1 ক্যান্সেল হয়ে গেল, x² আর +x থেকে -2x বাদ দিলে -x ইকুয়ালস টু 0। তাহলে কি পেলাম, যে x² আরেকবার লিখছে এখানে, x² - x ইকুয়ালস টু আমরা 0 পেলাম, তাই তো। এবার এটাকে আমরা সমাধান করব। করার জন্য দেখো এখানে জাস্ট কমন নেওয়া যাবে x যদি কমন নিয়ে নিই, তাহলে x - 1 দিস 0 হলো। তারপরে বা এবার দেখো আমার তো এটা আর এটার গুণফলটা 0, তাহলে যে কোনো একটা রাশির মান অবশ্যই 0 হবে। তাহলে আমি লিখতে পারি হয় x = 0, নতুবা আরেকটা এটার মান যদি 0 হয়, x - 1 0, বা x = 1। তাহলে নির্ণেয় সমাধান আমি কি পেলাম, নির্ণেয় সমাধান বলে x = 0,1 0,1 হলো। কি পেলাম, তাহলে কিভাবে করলাম আরেকবার বলে দিই। দেখো 2x + 1 + 3/2x + 1 = 4 ছিল। আমি লসাগু করলাম, 2x + 1 লসাগু, আর এটা এর সাথে গুণ হয়ে একই সংখ্যা, তাহলে 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 3 = 4। এবার এটাকে হোল স্কোয়ারে ব্রেক করলাম, আর নিচে যেটা আছে রাখলাম, তারপরে এগুলোকে ক্যালকুলেশন করলাম, আর 1 এর স্কোয়ার মানে 1 আর 3 4 হয়, সেটা লিখলাম। তারপর
এই তিনটের থেকে 4 কমন আছে, 4 কমন নিয়ে লিখলাম। দুদিকেই দেখো 4 গুণ আছে, 4 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে রইল কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দিস ইকুয়াল টু 2x প্লাস 1। এবার কি, এবার দেখো 2x প্লাস 1 এপারে আনলে সব কেটে কুটে কী থাকছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এটাই আমি এখানে আবার লিখেছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0 এটা আমি পেয়েছি। এটার পরে তাহলে কী পেয়েছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো এক্স কমন আসছে, এক্স কমন এলে তাহলে কী পাচ্ছি, এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার যেহেতু সংখ্যা দুটোর গুণফল শূন্য, তাহলে যে কোনো একটার মান অবশ্যই শূন্য হবে, হয় এক্স ইকুয়ালস টু 0 নতুবা এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 করলে আমি সেখান থেকে পাই এক্সের মান 1, আর নতুবা এক্সের মান কী পেয়েছি 0। তাহলে এক্সের কটা মান পেলাম, দুটো, একটা হচ্ছে 0 আর একটা হলো আমার 1। তাহলে নির্ণয় সমাধান বলে কী কী লিখবে, 0, 1। ক্লিয়ার? এই ছিল আমাদের সেট 1-এর মানে একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছিল তার সমাধানগুলো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আবার যে দ্বিতীয় সেটটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই।